নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের 202তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আলোচনা করছি প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজির জীবনের কিছু স্মরণীয় ঘটনা। সন্ন্যাস গ্রহণের পর কয়েকজন সন্ন্যাসিনী মাতাজি জয়রামবাটি কামারপুকুর তীর্থ দর্শন করতে যান। প্রব্রাজিকা ভক্তিপ্রাণার সে সুযোগ ঘটল না। মাতৃভবনে ফিরে যেতে হবে তাকে। গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে। শ্রীরামকৃষ্ণদেবের ঝড়ের এঁটো পাতা হয়ে থাকার উপদেশ স্মরণ করে সেদিন ভক্তিপ্রাণা মর্মবেদনার মধ্যে সান্ত্বনা লাভ করেছিলেন। এই কথাকটি তার জীবনে মহামন্ত্র হয়ে উঠেছিল। সন্ন্যাসের পর সতীর্থদের সঙ্গে জয়রামবাটি কামারপুকুর যেতে না পারার আক্ষেপ তার মুখে কেউ কোনো দিন শোনেনি। 7 জন সন্ন্যাসিনীকে ওই বছর ট্রাস্টি করে তাদের উপর স্বাধীন সারদা মঠের ভার অর্পণ করেন বেলুড় মঠ কর্তৃপক্ষ। 1960 সালের 13ই মে রামকৃষ্ণ সারদা মিশন রেজিস্ট্রিকৃত হলে তারা গভর্নিং বডির সদস্য হন। 1961 সালের 18ই নভেম্বর রামকৃষ্ণ সারদা মিশনকে মাতৃভবন হস্তান্তরিত করেন। তখন থেকেই ভক্তিপ্রাণা মাতাজি মাতৃভবনের সম্পাদিকা। 2009 সালে সংঘ অধ্যক্ষা হয়ে সারদা মঠে চলে যাওয়া পর্যন্ত। 1958 সালে ভক্তিপ্রাণা মাতাজি একজন ব্রহ্মচারিণীর সঙ্গে তীর্থ ভ্রমণে যান। সেই ব্রহ্মচারিণীর নাম ছিল কল্যাণী। সে যাত্রায় তাদের ভ্রমণসূচিতে ছিল মায়াবতী হরিদ্বার কঙ্খল। মায়াবতী অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ তখন স্বামী গম্ভীরানন্দজি মহারাজ। তিনি তাদেরকে পিতার মতো স্নেহ করতেন। দুজনের নামই কল্যাণী, তাই স্নেহসিক্ত কণ্ঠে টেনে টেনে বলতেন, বড়টি আর ছোটটি। তার অপরিসীম স্নেহযত্ন আর আতিথ্য তারা পেয়েছিলেন। তখন লোহাঘাটে নেমে অদ্বৈত আশ্রম পর্যন্ত হেঁটে যেতে হতো। তারা লোহাঘাট পৌঁছে দেখেন গম্ভীরানন্দজি একটি লোককে পাঠিয়ে দিয়েছেন ঘোড়াসহ, সঙ্গে খাবার আর ফ্লাস্কে কফি। লিখে পাঠিয়েছেন মালপত্র ঘোড়ার পিঠে চাপিয়ে তারা যেন হেঁটে আসেন। চড়াই দেখে যেন ঘাবড়ে না যান, কারণ ওইটুকু পেরুলেই সোজা রাস্তা। মহারাজ নির্দেশ দিয়েছিলেন কিছু দূর গিয়ে ঝর্ণা দেখতে পেলে তার ধারে বসে কফি খেয়ে নিতে হবে। তারা তাই করলেন, কিন্তু ঝর্ণায় হাত ধোয়ার পর হাত প্রচণ্ড নীল হয়ে গিয়েছিল। তারা তখন বোঝেননি যে ঠান্ডায় রক্ত জমে গেছে। আশ্রমে পৌঁছলে মহারাজ তাদের উষ্ণ অভ্যর্থনা জানালেন। এই সময় একটি মজার ঘটনা ঘটে। দুজনেই প্রথম পাহাড়ে গিয়েছেন, জানতেন না যে সেখানে হাঁটলেই গরম আর বসলেই ঠান্ডা লাগে। তাই আশ্রমে তারা ঢোকার পর মহারাজ যখন বললেন, চলো বসার ঘরে গিয়ে বসি, তখন তারা দুজনেই তাড়াতাড়ি বলেছিলেন, না মহারাজ, খুব গরম হচ্ছে, এই বারান্দাই ভালো, এখানেই বসি। মহারাজ হেসে বলেছিলেন, ঠিক আছে, এখানেই বসি। মিনিট 2 কাটতে না কাটতেই তাদের খুব শীত করতে লাগলো। অবশেষে বাধ্য হয়ে বললেন তারা, চলুন মহারাজ, ঘরেই বসি। মহারাজ আবার হেসে বললেন, বেশ তো, চলো। মাদাস বাংলোয় তারা থাকতেন। এমন সুন্দর নৈসর্গিক দৃশ্য তারা কখনো উপভোগ করেননি। সারাদিন শব্দ বলতে শুধু ঝিঁঝি পোকার ডাক। নীল আকাশের বুকে তুষারাবৃত পর্বত চূড়াগুলির উপর সূর্যকিরণের প্রতিফলন দেখেই দিন কাটত। পূজনীয় মহারাজ প্রথমেই খোঁজ নিয়েছিলেন তাদের কাছে গরম জামা কাপড় কী কী আছে, এবং প্রয়োজন মতো সব তিনি দিয়েছিলেন। শুদ্ধাপ্রাণাজি
পরে বলতেন, যিনি তখন ব্রহ্মচারিণী ছিলেন, মাতাজির সঙ্গে গিয়েছিলেন, তিনি বলেছিলেন সেবার ভুল বোঝাবুঝির ফলে তিনি নিজের কম্বল নিয়ে যাননি, কিন্তু ভক্তিপ্রাণাজি এত আন্তরিকতার সঙ্গে নিজের কম্বলটি তাকে ব্যবহার করতে দেন যে তিনি সেটি নিতে বাধ্য হন। এটি সম্ভবত যাত্রাপথের ঘটনা। আশ্রম থেকে তাদের খাবার যেত বাংলোয়। এক এক দিন এক একটি জিনিসের আচার থাকতো। মহারাজ বলেছিলেন, পাহাড়ে আনাজপাতির অভাব, একঘেয়ে রান্না, তাই স্বাদে বৈচিত্র্য আনতে এত রকম আচার করে রাখা হয়। একদিন মহারাজ বাইনাকুলার দিয়ে বিখ্যাত শৃঙ্গগুলি তাদের দেখিয়েছিলেন। মাতাজিরা মায়াবতী থেকে শ্যামলাতাল যাওয়ার পথে সুখিডাঙে একটি লোককে তাদের নিতে পাঠান গম্ভীরানন্দজি। কিছুক্ষণ পর সে চা খেতে চলে যায়, আর প্রায় 2.5 ঘন্টা কেটে গেলেও আর আসে না। তার 2-1 দিন আগেই মহারাজ শ্যামলাতালে চলে গিয়েছিলেন। তিনি আর মতি মহারাজ হেঁটে হেঁটে তাদের খোঁজে এলে তাদেরকে মাতাজিরা সব জানালেন। শুনে গম্ভীরানন্দজি বলেছিলেন, কেন লোকটিকে ছাড়লে? তোমরা কি অতীতের স্মৃতি পড়নি? জানো না স্বামীজি কুলিদের বিশ্রাম করতে অনুমতি দেওয়ায় তাদের কি দুর্ভোগ হয়েছিল? সঙ্গে সঙ্গে তাদের সব মনে পড়ে গেল, কিন্তু আগে তো মনে পড়েনি। শ্যামলাতাল পৌঁছতে রাত হয়ে গেল। সেখানে মতি মহারাজ রোজই তাদের রকমারি পদ রান্না করে খাওয়াতেন। এরপর তারা হরিদ্বার ও কঙ্খল হয়ে ফিরে আসেন। নমস্কার।